কে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমি ডক্টর আহমেদ সালাম মীর। আমরা এখন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস নিয়ে গত 2 সপ্তাহ আগে থেকে আমাদের এবারের সেশনের ক্লাসটা শুরু করি। ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আমাদের টোটাল ক্লাস 3 থেকে 4টা। তাহলে আজকে হচ্ছে পার্ট 2, দ্বিতীয় পার্টের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে গত ক্লাস নিয়ে আমরা একটু কথা বলি। আমরা প্রথম ক্লাসে ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ডায়াবেটিস মেলাইটাস, দ্যাট ইজ ডেফিনিশন অফ ডায়াবেটিস মেলাইটাস। যেখানে আমরা বলতে চাচ্ছিলাম যে ডায়াবেটিস মেলাইটাস ইজ এ স্টেট অফ ক্রনিক অর পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু defect in insulin secretion or defect in insulin action or both, and this encompasses both the metabolism of carbohydrate, protein and fat. আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া পড়লাম, যেখানে আমরা পড়ে আসলাম যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াগনোসিং ডায়াবেটিস ইজ ওজিটিটি, দ্যাট ইজ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টের প্রসিডিওরটাও আমরা একটু পড়ে আসলাম, যে রাতে খালি পেটে থাকতে হবে 8 থেকে 14 ঘন্টা, সকালবেলা হচ্ছে ফাস্টিং এবং 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ দুইবার হচ্ছে তার ব্লাডটা দেওয়া লাগবে, এবং ব্লাড দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে উনি নাস্তা করবেন। এবং এখানে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যদি আমরা এতটুকু অন্তত মনে রাখি যে ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য ক্রাইটেরিয়া হচ্ছে 7-11, মানে হচ্ছে খালি পেটে 7.0 অথবা তার বেশি, আর গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 11.1 অথবা তার বেশি। এর বাইরেও নর্মাল এবং ডায়াবেটিসের বাইরেও একটা গ্রে জোন থাকে, যেটা হচ্ছে প্রি ডায়াবেটিক লেভেল। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর একটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তাহলে যাদের হচ্ছে ফাস্টিং স্টেটে ব্লাড সুগারটা 6.1 থেকে 6.9 থাকে তারা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর যাদের হচ্ছে গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগারটা 7.8 থেকে 11.0 পর্যন্ত থাকে, সেটাকে আমরা বলতেছি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই দুই ধাপের অর্থাৎ প্রি ডায়াবেটিক লেভেলে যারা থাকে তাদের মেটাবলিক সিনড্রোমে তারা হচ্ছে সাফার করার চান্সটা বেশি, এবং সেই কারণে আলটিমেটলি তাদের বিভিন্ন ধরনের ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনে থাকার চান্সটা বেশি। সুতরাং এই পেশেন্টদেরকেও আমাদেরকে ট্রিট করতে হয় বাই লাইফস্টাইল মডিফিকেশন। এরপরে আমরা পড়লাম ডিফারেন্ট টাইপস অফ ডায়াবেটিস, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস, টাইপ 1, টাইপ 2, আদার স্পেসিফিক টাইপস এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সেখানে আমরা টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি সেই ব্যাপারে একটু পড়লাম। লাস্টলি আমরা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ ডায়াবেটিস নিয়ে পড়াশোনা করলাম। আচ্ছা, আজকে আমরা ঢুকে যাব হচ্ছে কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস এটা আমরা চিকিৎসা করি হচ্ছে টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশনস। এমনিতে আমরা যদি হচ্ছে পড়ালেখার বাইরে সাধারণভাবে চিন্তা করি যে একটা মানুষ তার ব্লাড সুগারকে কেন কন্ট্রোল করবে, ব্লাড সুগার কন্ট্রোল করে তার লাভটা কি। প্রত্যেকটা কাজ করার আগেই আমরা চিন্তা করি যে এই কাজ করার পরে আমার বেনিফিট কি হবে বা আমি রিওয়ার্ড কি পাবো। তাহলে ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট যখন আমাকে এসে জিজ্ঞেস করবেন, বা আমার নিজেরই যদি ডায়াবেটিস হয়, আমি যদি হচ্ছে নিজেকেই নিজে জিজ্ঞেস করি যে ব্লাড সুগার, যে আমি বললাম যে ব্লাড সুগার কন্ট্রোল করা দরকার, ডায়াবেটিস কন্ট্রোল করা দরকার, তাহলে এটা করে আমার বেনিফিট কি হবে। অ্যান্সারটা হচ্ছে যে আমরা যদি ব্লাড সুগার কন্ট্রোল করি তাহলে আমরা কমপ্লিকেশন, ডায়াবেটিস মেলাইটাসের যে কমপ্লিকেশন যেগুলি হয় সেগুলি আইদার ডিলেড হবে অথবা সেগুলি কারো কারো ক্ষেত্রে একেবারেই হবে না, বা হলেও দেখা যাবে খুবই একেবারে হচ্ছে মাইল্ড স্টেটে থাকতেছে জিনিসটা। কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস বিভিন্ন ধরনের হয়। কিছু হয় হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন, কিছু হয় হলো আমাদের ক্রনিক কমপ্লিকেশন। ক্রনিক কমপ্লিকেশনসকে আবার আমরা দুই ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেটাকে আমরা বলতেছি হলো লার্জ ব্লাড ভেসেলের কমপ্লিকেশন, যেমন হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। অন্যদিকে যেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, সেটা আবার আমরা হচ্ছে তিনটা পার্ট পাই। একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, একটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আর একটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। আগের যে স্টাডিগুলি আমরা জানি ইনসুলিন আবিষ্কার হয় আজকে থেকে প্রায় 100 বছর আগে, 1921। প্রফেসর ম্যাকলিওড এবং কলিক নামে একজন বায়োকেমিস্ট, টোটাল এই 4 জনের প্রচেষ্টায় ইনসুলিন আবিষ্কার হয় কানাডাতে, টরন্টো ইউনিভার্সিটিতে। তো যখন হচ্ছে আপনার
এই ইনসুলিন আবিষ্কার হওয়ার পরে যেটা হলো যে এর আগে ডায়াবেটিক পেশেন্টরা অ্যাকিউট কমপ্লিকেশন থেকেই সবাই মারা যেতেন, আইদার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অর হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট থেকেই তারা এক্সপায়ার করতেন। ইনসুলিন আসার পরে এই অ্যাকিউট কমপ্লিকেশনগুলি প্রিভেন্ট হলো, কিন্তু দেখা গেল যে তাদের ক্রনিক কমপ্লিকেশন, তারা যেহেতু এখন আগের চেয়ে বেশি সময় বেঁচে থাকতেছেন, আগে হয়তো 20-30 বছর বয়সেই মারা যাচ্ছিলেন, তখন 50-60-70 বছর পর্যন্ত বেঁচে থাকেন, কিন্তু তাদের ক্রনিক কমপ্লিকেশন ডেভেলপ করে। তখন একটা চিন্তা আসলো যে তাহলে ব্লাড সুগার কন্ট্রোল করে ক্রনিক কমপ্লিকেশন প্রিভেন্ট করা সম্ভব কিনা। এটা নিয়ে দুইটা মেজর স্টাডি হয়। একটা হলো টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদেরকে নিয়ে ডিসিসিটি ট্রায়াল, ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড কমপ্লিকেশনস ট্রায়াল, যেটা হচ্ছে 1983 থেকে 93 সাল পর্যন্ত চলে। আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদেরকে নিয়ে ইউকেপিডিএস অর্থাৎ ইউনাইটেড কিংডম প্রসপেক্টিভ ডায়াবেটিস স্টাডি ট্রায়াল, যেটা হচ্ছে 1977 থেকে 1997 সাল পর্যন্ত চলে। এই দুইটা স্টাডিতে দেখা যায় যে হ্যাঁ, ব্লাড সুগার যদি আমরা কন্ট্রোল করি তাহলে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস অর্থাৎ কিডনি ডিজিজ অথবা রেটিনোপ্যাথি অথবা নিউরোপ্যাথি বেশ ভালো মতো প্রিভেন্ট করা সম্ভব। কিন্তু ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, তার মানে হচ্ছে কার্ডিয়াক ডিজিজ অথবা স্ট্রোক, টিআইএ অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ খুব ভালো কন্ট্রোল করা সম্ভব হয় না। তাহলে এদেরকে কিভাবে কন্ট্রোল করতে লাগবে? এদেরকে কন্ট্রোল করার জন্য অন্য কিছু জিনিস অর্থাৎ হাইপার টেনশন, ডিসলিপিডেমিয়া, ওবেসিটি এগুলিকেও একই সাথে ট্রিট করা লাগবে। তা না হলে শুধু ব্লাড সুগার কন্ট্রোল করে আমরা এটা পারবো না। অর্থাৎ আমরা জানি থার্ড ইয়ার থেকেই যে আমাদের এই যে ডিজিজগুলি কার্ডিওভাস্কুলার, সেরিব্রোভাস্কুলার অথবা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, মোটা দাগে এগুলির কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যে কারণে এখন এগুলিকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের যে রিস্ক ফ্যাক্টরগুলি আমরা পড়ে আসছিলাম তার মধ্যে ব্লাড সুগার ছাড়াও ব্লাড প্রেশার, ওবেসিটি এবং ব্লাড লিপিডস এগুলি খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল। সুতরাং ডায়াবেটিস ট্রিট করার সময় আমাদেরকে এইটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে পয়েন্টটা আমরা এখানে হচ্ছে একেবারে পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হলো যে ডায়াবেটিস কন্ট্রোল ডাজন্ট মিন অনলি blood sugar control. It means blood sugar control, blood pressure control, and other metabolic components control, including prevention and delay of the complications. আচ্ছা, তাহলে আমরা এখন একটু একটা একটা করে আমাদের পার্টগুলিতে চলে যাই। প্রথমেই হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস। অ্যাকিউট কমপ্লিকেশনস ইন এ ডায়াবেটিক পেশেন্ট যদি আমরা বলি তাহলে এখানে দুইটা ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক কমপ্লিকেশনস, দ্যাট ইজ পেশেন্টকে যদি ঠিকমতো ট্রিট করা না হয় তাহলে দুই ধরনের কমপ্লিকেশন আসতে পারে। একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আর একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, যেটাকে আগে বলা হতো হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোটিক কোমা বা HONK। আর আরেকটা হলো পেশেন্টকে যখন ট্রিট করা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক এজেন্টস দিয়ে, তখন হঠাৎ করে পেশেন্টের ব্লাড সুগার কমে যেতে পারে, কমে গিয়ে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়াতে চলে যেতে পারে। আচ্ছা, এই ফাঁকেই একটু বলে রাখি, আহ, আমাদের ক্লাসের সময় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়তো অ্যারাইজ করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটু কমেন্ট বক্সের মধ্যে আপনাদের কোয়েশ্চেনটা দিয়ে দিতে পারেন, তাহলে ক্লাস শেষে আমরা চেষ্টা করব সেই কোয়েশ্চেনগুলির আনসার করার জন্য। কারণ যেহেতু বিভিন্ন টেকনিক্যাল কারণে আসলে লাইভ কোশ্চেন আনসার করা সম্ভব হয় না, এই জন্য কমেন্ট বক্সে দিয়ে রাখলে আমাদের জন্য সেটা সুবিধা হবে। পরে হোস্ট সেটা আমাকে কোশ্চেনগুলি করে সেখান থেকে আনসারটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করব হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস দিয়ে। এই তিনটা কমপ্লিকেশন যেটা পাওয়া যাচ্ছে, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হুইচ অ্যাকিউট কমপ্লিকেশন ইজ মোস্ট কমন ইন এ ডায়াবেটিক পেশেন্ট। ডেফিনেটলি হাইপোগ্লাইসেমিয়া ইজ দ্য কমনেস্ট অ্যাকিউট কমপ্লিকেশন। আর যদি আমরা এমনিতে বলি যে হাইপারগ্লাইসেমিক কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে কমন কোনটা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নাকি হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, তাহলে অবশ্যই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে কমনার দেন হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, কিন্তু তিনটার মধ্যে কমনেস্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আমরা একটা একটা করে যাব। ক্রনিক কমপ্লিকেশন, সরি আমরা আগেই বলে ফেলছিলাম যে মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার দুই ধরনের ক্রনিক কমপ্লিকেশন পাওয়া যায়। মাইক্রোভাস্কুলার হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি এবং রেটিনোপ্যাথি। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ। আগে তো সেরিব্রোভাস্কুলার বলা হতো, এখন তো সেটাকে সেরিব্রোভাস্কুলার বলা হয় না, বলা হয় স্ট্রোক এবং টিআইএ অর্থাৎ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস। প্রথমে আমরা চলে যাচ্ছি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে। দ্য কমনেস্ট হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস ইন এ ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আমরা কখন বলবো? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আমরা বলবো হচ্ছে যখন একজন পেশেন্টের ব্লাড সুগার বেশি থাকবে, তার শরীরে কিটোন বডি বেশি থাকবে এবং তার হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে।
তিনটা কম্পোনেন্ট এখানে নামের মধ্যেই হচ্ছে আমাদের জিনিসটা লুকানো আছে। আমরা এখানে নামটা বললাম হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ডায়াবেটিক মানে তার হচ্ছে ব্লাড সুগার বেশি, মোটামুটি ভাবে বলা হয় 11-র বেশি, আবার কোনো কোনো বইয়ে 13-র বেশিও বলা হয়, যাই হোক আমরা 11-র উপরে ধরে নিচ্ছি। কিটো তার মানে হচ্ছে তার কিটন বডি বেশি থাকতে হবে। সেটা আমরা যদি ব্লাডে মেজার করে কিটন বডি বেশি পাই, হাইপার কিটোনেমিয়া, অথবা যদি আরো সহজে আমরা ইউরিনে টেস্ট করতে পারি তাহলে কিটোনিউরিয়া, যে কোনো একটা যদি থাকে তাহলেই হবে। এবং তার থাকতে হবে মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ বাইকার্বনেট 15-র নিচে। এটা আমরা ডেভিডসন দেখে এইভাবে বলতেছি, আসলে আমরা একটু অন্যরকম ভাবে বলি। অথবা যদি আমরা ব্লাডে পিএইচ দেখতে পারি, তাহলে পিএইচটা তো আসলে একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড, ভেনাস হতে হবে এমন কোনো কথা নাই, আর্টারিয়াল পিএইচ আমরা দেখতে পারবো। সেই ক্ষেত্রে পিএইচ লেস দেন 7.3। আমরা জানি পিএইচ দেখার জন্য যে টেস্টটা করতে হয় ল্যাবরেটরিতে সেটার নাম হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস বা এবিজি অ্যানালাইসিস। এটা আসলে ল্যাবরেটরিতে যায় না, এটা আমাদের ওয়ার্ডে অথবা আইসিইউতে, ওয়ার্ডে তো আসলে সব হাসপাতালে আমাদের দেশে স্ট্যান্ডার্ড রাখা সম্ভব হয় না, আইসিইউতে হচ্ছে আমাদের একটা এবিজি অ্যানালাইজার মেশিন থাকে। তাহলে আমাদের এটা টেনে নিয়েই ব্লাডটা ড্র করে নিয়ে দ্রুত আইস ব্যাগের মধ্যে দিয়ে ওইখানে আমাদের মেশিনে ঢুকাই দিতে হয়। এটা তো একটু সফিস্টিকেটেড টেস্ট, তাহলে আমরা সব সময় চাইলেও করতে পারবো না। যদি আমরা সেটা না পারি তাহলে সেরাম ইলেকট্রোলাইট চেক করে, সেরাম ইলেকট্রোলাইটে আমরা জানি বাইকার্বনেট দেখা যায়, তাহলে বাইকার্বনেট যদি কম থাকে, মেটাবলিক অ্যাসিডোসিসে আমরা জানি বাইকার্বনেট কম থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই পেশেন্টকে অ্যাসিডোসিস হিসেবে লেবেল করতে পারবো। তার মানে দাঁড়াচ্ছে একজন পেশেন্টের যদি ব্লাড সুগার থেকে 11-র উপরে, ইউরিনে কিটোন বডি থাকে অথবা ব্লাডে কিটোন পরিমাণ বেশি থাকে, এবং তার সাথে মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে, এই তিনটা ক্রাইটেরিয়া একসাথে ফুলফিল করলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। কিভাবে হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা? আমরা যদি ফিজিওলজি চিন্তা করি, ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, রাইট? আমরা জানি কোনোটা হচ্ছে ক্যাটাবলিজম করে, কোনোটা হচ্ছে অ্যানাবলিজম করে, তাহলে ইনসুলিন ইটস অ্যান অ্যানাবলিক হরমোন। অ্যানাবলিক হরমোন মানে এটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনোলাইসিস প্রিভেন্ট করতেছে বা গ্লুকোনিওজেনেসিস প্রিভেন্ট করতেছে, এটা লাইপোলাইসিস প্রিভেন্ট করতেছে, আবার এটা যেটা করতেছে হচ্ছে আপনার প্রোটিওলাইসিসও প্রিভেন্ট করতেছে। তার মানে এরা সবকিছুই চায় হলো স্টোর করতে, এরা গড়তে চায়, ভাঙতে চায় না। তাহলে ইনসুলিন যদি না থাকে সমস্যাটা কি হবে? প্রোটিনের কথা আমরা বাদ দিলাম, একদিকে হচ্ছে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে লিভার থেকে গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস হয়ে, অন্যদিকে যেটা হবে যে ফ্যাট ব্রেকডাউন হবে। তাহলে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করার জন্য, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লিমিটেড রাখার জন্য বা কম রাখার জন্য, অথবা নর্মাল রাখার জন্য যদি আমরা বলি, ব্লাড গ্লুকোজ নর্মাল রাখার জন্য একটা বেশ ভালো পরিমাণের, ভালো অ্যামাউন্টের ইনসুলিন ব্লাডে থাকা দরকার। কিন্তু লাইপোলাইসিস প্রিভেন্ট করার জন্য অল্প পরিমাণ ইনসুলিনই যথেষ্ট, কারণ প্রিভেনশন অফ লাইপোলাইসিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু প্রিভেন্ট অ্যাসিডোসিস। তাহলে যখন অল্প পরিমাণ ইনসুলিনও আমার ব্লাডে নাই, কার ব্লাডে নাই? যেমন যারা টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, তাদের তো একেবারেই বিটা সেল ফেলিউর। যারা লং স্ট্যান্ডিং টাইপ 2 ডায়াবেটিস, দেখা যাচ্ছে 15-20 বছর ধরে টাইপ 2 ডায়াবেটিস হয়, তাদেরও বিটা সেল ফেলিউর হয়ে যাচ্ছে, অথবা যাদের প্যানক্রিয়াটেক্টমি করা বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হচ্ছে বিটা সেলের পরিমাণ এতই কম যে ইনসুলিন বলতে গেলে তৈরিই হয় না। এই কারণে আমরা যদি বাইরে থেকে ইনসুলিন না দিই, তখন যেটা হবে যে তাদের ফ্যাট ব্রেকডাউন হবে। ফ্যাট ব্রেকডাউন হয়ে আলটিমেটলি ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, সেখান থেকে বিটা অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল কো এ তৈরি হবে। অ্যাসিটাইল কোয়ে নর্মাল আমাদের যে রুলস, সেই অনুযায়ী অ্যাসিটাইল কোয়ে যাওয়ার কথা হচ্ছে টিসিএ সাইকেলের ভিতরে। কিন্তু আমরা আমাদের বায়োকেমিস্ট্রির পড়া থেকে আবারও জানি যে টিসিএ সাইকেলে অ্যাসিটাইল কোয়ে এন্ট্রি করতে হলে তার সাথে অক্সালো অ্যাসিটেট দরকার হয়। অক্সালো অ্যাসিটেট কোত্থেকে আসে? গ্লাইকোলাইসিস থেকে আসে, পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট হয়ে আসে। এখন গ্লাইকোলাইসিস হওয়ার জন্য আবারও আমাদের ইনসুলিন দরকার, কিন্তু ইনসুলিন তো বডিতে নাই। তাহলে কি হবে? এই অ্যাসিটাইল কোয়েটা তখন আর হচ্ছে টিসিএ সাইকেলে ঢুকতে পারলো না, ঢুকতে না পেরে সে যেটা করবে, দুইটা অ্যাসিটাইল কো এ মিলে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে হয়ে যাবে, সেখান থেকে হয়ে যাবে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, হুইচ ইজ দ্য মাদার অফ কিটোন বডি। তাহলে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড সেখান থেকে ব্রেকডাউন হয়ে কখনো হয়ে যাবে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, আবার কখনো ব্রেকডাউন হয়ে যাবে অ্যাসিটোন। এই তিনটা বডিকে বলা হয় হচ্ছে কিটোন বডি: অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড এবং অ্যাসিটোন। এবং এই তিনটা জিনিস যেহেতু এরা অ্যাসিডিক, সুতরাং ব্লাডে তারা অ্যাসিডিটি বাড়ায় দিবে, অর্থাৎ পিএইচ কমে যাবে এবং আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা,
অন্যদিকে হাইপারগ্লাইসেমিয়ার জন্য যেটা হচ্ছে, হাইপারগ্লাইসেমিয়ার কারণে হচ্ছে গ্লাইকোসিউরিয়া হয়ে অসমোটিক ডাইউরেসিস হয়ে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন এবং শকে চলে যাচ্ছেন। আলটিমেটলি এই ডিহাইড্রেশন এবং অ্যাসিডোসিস দুইটা মিলে পেশেন্টের কার্ডিওভাস্কুলার শাটডাউন হয়ে শকে গিয়ে পেশেন্ট মারা যাচ্ছে। এই হলো আমাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের প্যাথোফিজিওলজি। তার মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসকে আমি যদি ট্রিট করতে চাই তাহলে আমাকে অবশ্যই এক নাম্বার হলো তার ডিহাইড্রেশনটাকে কারেকশন করে তার শকটা প্রিভেন্ট করা লাগবে এবং তার যেন ফ্রি ফ্যাটি অ্যাসিড ব্লাডে না চলে আসে কিটোসিস প্রিভেন্ট করার জন্য আমাকে অবশ্যই ইনসুলিন সাপ্লাই দিতে হবে। এটা হচ্ছে মূল দুইটা পিলার ট্রিটমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের জন্য। কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে একজন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস? একেবারে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস পেশেন্ট একেবারে সুস্থ মানুষের মতো হেঁটে হেঁটে আমার চেম্বারে চলে আসতে পারে অথবা আপনার সামনে চলে আসতে পারে। সুতরাং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মানেই যে হচ্ছে সবসময় পেশেন্টটা হচ্ছে অজ্ঞান অবস্থায় শুয়ে শুয়ে চারজনের ঘাড়ে চড়ে ট্রলিতে চড়ে আসবে সেরকম কিন্তু সবসময় হবে না। আচ্ছা, পেশেন্টের সিমটম থাকতে পারে একজন ডায়াবেটিক পেশেন্টের যে হচ্ছে আমাদের টিপিক্যাল সিমটম থাকে, অর্থাৎ পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, উইকনেস, নশিয়া, ভমিটিং, লেগ ক্র্যাম্পস। আমরা জানি নিউরোপ্যাথির মতো সিমটম হয়ে লেগ ক্র্যাম্পস হয়, ব্লাড ভিশন, অ্যাবডোমিনাল পেইন ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। আমরা যদি এক্সামিন করি তাহলে দেখবো পেশেন্ট ডিহাইড্রেটেড, ইউজুয়ালি ব্লাড প্রেশার তার কম থাকবে, কিন্তু যদি আগে থেকে উনি হাইপারটেনসিভ হয় তাহলে তো ডেফিনেটলি আমরা সেটাই ব্লাড প্রেশারটা বেশি পাবো। পেরিফেরাল কোল্ডনেস, সাইনোসিস সবসময় না থাকলেও যেহেতু পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে শকে যাচ্ছে এই কারণে হচ্ছে কোল্ড এক্সট্রিমিটিস থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, এয়ার হাঙ্গার যেটাকে আমরা বলি হচ্ছে কুসমল ব্রিদিং। কুসমল ব্রিদিং জিনিসটা কি? আমরা জানি যখন হচ্ছে একজন পেশেন্টের বা যে কোনো মানুষের যখন হচ্ছে উনি খুব দ্রুত শ্বাস নেন সেটাকে আমরা বলি হচ্ছে ট্যাকিপনিয়া, যেটা হচ্ছে র্যাপিড শ্যালো ব্রিদিং, এটাকে বলা হচ্ছে ট্যাকিপনিয়া। কিন্তু কুসমল ব্রিদিং এ যেটা হয় সেটা হচ্ছে র্যাপিড অ্যান্ড ডিপ ব্রিদিং। এটা কিন্তু আমি চেষ্টা করে করতে পারবো না। যেমন আমরা যখন হঠাৎ করে অ্যাংশাস হয়ে যাই তখন কিন্তু আমাদের র্যাপিড শ্যালো ব্রিদিং হতেই পারে, ট্যাকিপনিয়া একটু হতেই পারে, কিন্তু র্যাপিড অ্যান্ড ডিপ ব্রিদিং এটা একমাত্র অসুস্থতা ছাড়া সম্ভব না। কি ধরনের অসুস্থতা? ইউজুয়ালি সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে কুসমল ব্রিদিং এর কজ এক সময় আগে ভাইবাতে জিজ্ঞেস করা হতো, এখনো যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি সেটা খুব সহজেই অ্যান্সার দিতে পারি। কুসমলের যে আহ, ইয়েটা ওয়ার্ডটা এটার মধ্যেই আছে যে কি কি কারণে কুসমল ব্রিদিং হতে পারে। তাহলে কে তে হবে কিটোঅ্যাসিডোসিস, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ইউ তে হবে হচ্ছে ইউরেমিয়া, দুইটা এস আছে, এস দিয়ে হবে হচ্ছে স্যালিসাইলেট পয়জনিং। এম মানে হচ্ছে মিথানল পয়জনিং। মিথানল আমরা জানি যে এটা হচ্ছে অনেক সময় ওই অ্যাডাল্টারেটেড ওয়াইনের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়। এতে হচ্ছে ইথিলিন গ্লাইকল পয়জনিং। আগে এক সময় ইথিলিন গ্লাইকলকে ই দিয়ে না দিয়ে এ ই এইভাবে লেখা হতো। ইউতে আবার ইউরিমিয়া এবং এল হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। তাহলে যে কোনো ধরনের কুসমল ব্রিদিং এর এই যে কজগুলি আমরা বললাম এই কজগুলির যে কোনো একটা থাকলেই তার হচ্ছে ওই রকম র্যাপিড ডিপ ব্রিদিং বা কুসমল ব্রিদিং হতে পারে। তার মধ্যে একটা কজ হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ব্রেদে অ্যাসিটোন স্মেল পাওয়া যেতে পারে, সেটা তো সবসময় আসলে পাওয়া যায় না। পেশেন্টের কুলনেস থাকতে পারে, হাইপোথার্মিয়া, কনফিউশন, ড্রাউজিনেস এবং কোমা, এগুলি সবই থাকতে পারে। তাহলে এই ধরনের একটা পেশেন্ট যখন আমি পেলাম যে তার ব্লাড সুগার অনেক বেশি এবং তার এইরকম সিমটমগুলি আছে, আমার কাছে মনে হলো যে দিস মে বি এ কেস অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তখন আমি ঝটপট তার ব্লাড সুগারের পাশাপাশি তার ইউরিনে কিটোন বডি এবং তার আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস অথবা একটা ইলেকট্রোলাইট চেক করে দেখবো তার অ্যাসিডোসিস আছে কিনা। যদি সবই থাকে আমি তাহলে ডায়াগনোসিস করে ফেলবো যে দিস দিস ইজ এ কেস অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সংক্ষেপে যেটাকে আমরা বলি হচ্ছে ডিকেএ। কি কি ইনভেস্টিগেশন আমরা পাঠাতে চাই? আচ্ছা, এটা এক্সপ্লেইন করে নিই আগে আমরা একটু। আমাদের এখানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডায়াগনোসিস করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডায়াগনোসিস করতেই হবে, তার সাথে আমাদেরকে অন্য কিছু জিনিসও দেখে নিতে হবে। অন্য কিছু জিনিস বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস পেশেন্ট ডিহাইড্রেশনের কারণে তার অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যেতে পারে, সেটা একটা কমপ্লিকেশন। তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, যখন শরীরে ইনসুলিন কম থাকে তখন হচ্ছে হাইপারক্যালিমিয়া, আবার যখন আমরা বাইরে থেকে ইনসুলিন দিব তখন হয়ে যাবে হাইপোক্যালিমিয়া। এছাড়া তার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা প্রেসিপিটেটিং কজ, যেমন ইনফেকশন ছিল কিনা অথবা কার্ডিয়াক কোনো কজ যেমন অ্যাকিউট করোনারি ইভেন্ট কোনোটা ছিল কিনা, এই সব জিনিসগুলি দেখার জন্য আমাকে অন্য কিছু ইনভেস্টিগেশন করতে হয়। তাহলে ব্লাড ইউরিয়া এবং সেরাম ক্রিয়েটিনিন
এই দুইটা জিনিস আমরা কেন দেখবো? অ্যাকিউট কিডনি ইনজুরিটা দেখার জন্য, অথবা পেশেন্টের আগে থেকে ক্রনিক কিডনি ডিজিজও থেকে থাকতে পারে। সেরাম ইলেকট্রোলাইটটা দেখবো। সেরাম ইলেকট্রোলাইটে দুইটা জিনিস আমাদেরকে বেশি দেখতে হয়, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে বাইকার্বনেট। বাইকার্বনেট দিয়ে অ্যাসিডোসিসের মাত্রা বুঝতে পারবো, আর পটাশিয়াম দেখে আমরা বুঝবো হচ্ছে যে তার হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালমিয়া স্ট্যাটাস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস দিয়ে আমরা দেখবো যে পেশেন্টের অ্যাসিডোসিসের লেভেল, এবং একই সাথে আমরা তার হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড লেভেলটাও দেখে নিতে পারবো। ইউরিন অর ব্লাড কিটোনস, সেটা হচ্ছে আমার কিটোসিসটা পরিমাপ করার জন্য। সিবিসি উইথ ইএসআর কেন করব? ডেফিনেটলি এটা ইনফেকশন স্ক্রিনিং এর জন্য। ইসিজি করব তার অ্যাকিউট করোনারি সিনড্রোমের কোনো পার্ট আছে কিনা সেটা দেখার জন্য। আবার ইসিজি থেকে আমরা হাইপোক্যালিমিয়া এবং হাইপারক্যালিমিয়ার চেঞ্জও বুঝতে পারবো, আমরা জানি সেটা। চেস্ট এক্সরে করব ইনফেকশন স্ক্রিনিং এর জন্য, ব্লাড কালচার, ইউরিন রুটিন এক্সামিনেশন এবং ইউরিন কালচার করব হচ্ছে ইনফেকশন স্ক্রিনিং এর জন্য। তাহলে এই হচ্ছে কথা যে পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করতে পারে, অথবা হচ্ছে আমাদের রিটেন কোশ্চেন আসতে পারে, what are the investigations you want to give in a patient of, you want to advise in a patient of diabetic ketoacidosis। তাহলে এটা আমরা এখানে লিখে দিতে পারি। তারপরে যদি কোনো ভাইবাতে আমাকে জিজ্ঞেস করা হয় যে কেন তুমি এই টেস্টগুলি করতে চাও, ডায়াবেটিক কিটোসিডোসিস পেশেন্ট কেন চেস্ট এক্সরে করতে চাও, কেন ইসিজি করতে চাও, তাহলে আমার অ্যান্সার হবে এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে ট্রিটমেন্ট কি দিব। খুব ঝামেলার একটা চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এত ঝামেলার চার্টের মধ্যে থেকে আসলে নিজেকে বের করে নিয়ে আসা কঠিন, এবং পরীক্ষার সময়ে এত পড়ার মধ্যে থেকে এই জিনিসগুলি বের করে আনা আরো কঠিন। তাহলে আমরা খুব সহজভাবে হিসাব করি। সহজভাবে কি হিসাব করব? এক নাম্বার কথা হচ্ছে যে আমরা বললাম যে আমাকে প্রথমেই দিতে হবে হলো ফ্লুইডস। কি ফ্লুইড? মেইনলি আমাদেরকে দিতে হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ইফ ব্লাড সুগার ইজ লোয়ার দেন 14 মিলিমোল পার লিটার, যখন ব্লাড সুগার 14 মিলিমোলের নিচে চলে আসবে, তখন আমরা দিব হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, দ্যাট ইজ ডিএনএস। তাহলে আমার এক নম্বর আনসার হচ্ছে ফ্লুইড at first normal saline, then when blood sugar comes below 14 millimole per liter, then we will give 5% dextrose in normal saline। শেষ গেল এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইনসুলিন। এখানে আমরা লিখবো হচ্ছে আইভি সলিউবল ইনসুলিন। এখনো আমরা হচ্ছে ইনসুলিনের ডিফারেন্ট টাইপস এর মধ্যে যাইনি, তবে আমরা এখানে হচ্ছে সলিউবল ইনসুলিন কথাটা এখন বলে রাখলাম। পরে আমরা যখন নাকি অ্যান্টিডায়াবেটিক এজেন্ট সম্পর্কে কথা বলবো, তখন আমরা বলবো যে সলিউবল ইনসুলিন কি জিনিস, এনপিএইচ ইনসুলিন কি জিনিস, যদিও অনেকে হয়তো ফার্মাকোলজি পড়া থেকে এই জিনিসটা মনে করতে পারবেন। আচ্ছা, তিন নাম্বার কাজ কি? তিন নাম্বার কাজ হচ্ছে তিন নাম্বার কাজ হচ্ছে আমাদের পটাশিয়াম ব্যালেন্স। পটাশিয়াম ব্যালেন্স তার মানে কি? আমরা জানি যে আমাদের ফিজিওলজির পড়া থেকে ইনসুলিন causes influx of potassium inside the cell, so deficiency of insulin causes efflux of potassium outside of the cell। তার মানে যে পেশেন্টটা ডিকে হলো, ডায়াবেটিক কিটোসিডোসিস হলো, তার ব্লাডে যেটা হবে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে শুরুর দিকে, কিন্তু যখন আমরা বাইরে থেকে আইভি ইনসুলিন দিচ্ছি, তখন এই পটাশিয়ামগুলো আবার সেলের ভিতরে ঢুকে যাবে। পেশেন্ট আলটিমেটলি হাইপোক্যালেমিক হয়ে যেতে পারে, এই কারণে আমরা বাইরে থেকে তাকে পটাশিয়াম দিব। তাহলে আমরা শুধু এতটুকু কথাই লিখবো যে ইনফিউশন অফ আইভি পটাশিয়াম ডিপেন্ডিং অন সিরাম পটাশিয়াম লেভেল। আমাদের ফিফথ ইয়ার লেভেলে বা ফাইনাল প্রফিল লেভেলে এতটুকুই যথেষ্ট। এর বাইরে কত পটাশিয়াম লেভেল হলে কত দিব, এটা আমাদের এখন জানার দরকার নাই, কারণ এটা আমাদের পরীক্ষার সময় আমরা মনে রাখতে পারবো না। প্র্যাকটিক্যালি যখন আমরা আবার হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আলোচনা করব আমাদের ইন্টার্নশিপের পরে, তখন আবার এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। লাস্টলি আরেকটা কি জিনিস, যেহেতু অ্যাসিডোসিস, যাদের সিভিয়ার অ্যাসিডোসিস হয়, অর্থাৎ পিএইচ 6.9 এর নিচে চলে যায়, তাদেরকে সোডিয়াম বাইকার্বনেট দিতে হয়। আচ্ছা, তাহলে কি কি হচ্ছে এখানে ট্রিটমেন্টের পার্টের মধ্যে? আমরা বললাম হচ্ছে নাম্বার 1 আইভি ফ্লুইড, সোডিয়াম ক্লোরাইড ফলোড বাই ডিএনএস when blood sugar is less than 14। দুই নাম্বার হচ্ছে আইভি ইনসুলিন, দ্যাট ইজ আইভি সলিউবল ইনসুলিন। তিন নাম্বার হচ্ছে আইভি পটাশিয়াম ডিপেন্ডিং অন সিরাম পটাশিয়াম লেভেল। চার নাম্বার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ইফ সিভিয়ার অ্যাসিডোসিস। আচ্ছা, এর বাইরে কি জিনিস লাগবে? এখন আমাদের রিটেন কোশ্চেনের মধ্যে দেখা যাবে যে একই জিনিস একজন হচ্ছে রিটেন কোশ্চেনে আড়াইয়ের মধ্যে একেবারে হচ্ছে আপনার 2 পেয়ে যাচ্ছে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আড়াই পেয়ে যাচ্ছে, আরেকজন পাচ্ছে কোনো রকমের 0.5 বা 1।
কেন? রিটেন কোশ্চেনের কিছু টেকনিক আছে। তাহলে এই যে আমরা বললাম একটা তো হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোয়াসিডোসিস, এর বাইরে আর কি জিনিস লাগবে? এই ডায়াবেটিক কিটোয়াসিডোসিস পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে তাহলে ম্যানেজমেন্ট অফ আনকনসিয়াস পেশেন্ট। তাহলে আমরা জানি যে কিছু রুটিন ম্যানেজমেন্ট অফ আনকনসিয়াস পেশেন্ট থাকে যে কোনো ইয়েতে। কি কি সেখানে দেখতে লাগে? সেখানে হচ্ছে পেশেন্টের যেটা করতে হয় যে আওয়ারলি চেঞ্জ অফ পোস্চার করতে হয়, অর্থাৎ কিছুক্ষণ পর এক পাশ থেকে আরেক পাশ করে দিতে লাগে। তার হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্টের কথা আমরা আগেই বলে ফেলছি। তার ফিডিং, অর্থাৎ অ্যাজ নিডেড এনজি ফিডিং অর ইফ পসিবল ওরাল ফিডিং। তার হচ্ছে কেয়ার অফ বাওয়েলস অ্যান্ড ব্লাডার্স, যদি ব্লাডার কেয়ারের কথা আমরা বলি তাহলে তার ক্যাথেটারাইজেশন করা লাগে অনেক ক্ষেত্রেই। বাওয়েল কেয়ার, সেক্ষেত্রে হচ্ছে তাকে ক্লিনিং করা লাগবে রেগুলার, এবং বাওয়েল মুভ করলো কিনা সেটা এনশিওর করা, অর্থাৎ ম্যানেজমেন্ট অফ বাওয়েল অ্যান্ড ব্লাডার হ্যাবিটস। তারপরে তার কি কি লাগবে আর? তার কেয়ার অফ আইস, ইয়ার্স, ওরাল ক্যাভিটি, মুখ পরিষ্কার করে দেওয়া, চোখটা পরিষ্কার করে দেওয়া, প্রয়োজনে চোখে আই ড্রপ দিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এছাড়া ট্রিটমেন্টের মধ্যে আর কি পার্ট আসবে বা ম্যানেজমেন্টের মধ্যে আর কি পার্ট আসবে? রেগুলার ফলো আপ অফ দ্য ভাইটাল সাইন্স, এবং রেগুলার ফলো আপ অফ সিরাম ইলেকট্রোলাইটস অ্যান্ড হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস, যদি সুযোগ থাকে। তাহলে এগুলি সবই পার্ট অফ ট্রিটমেন্ট। এই কথাগুলি আমরা বললাম হচ্ছে ডায়াবেটিক কিটোয়াসিডোসিস নিয়ে। এখন আমরা একটু আবার চলে যাই হলো হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট বা হাইপারগ্লাইসেমিক নন কিটোটিক কোমা যেটাকে আমরা বলি। এইটা আমরা কখন চিন্তা করব? যখন একজন পেশেন্টের সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া হবে, অর্থাৎ ব্লাড সুগার হবে 30 মিলিমোলের উপরে। এর বাইরে পেশেন্টের থাকবে হাইপার অসমোলারিটি, অর্থাৎ সিরাম অসমোলারিটি মোর দেন 320 মিলি অসমোল পার কেজি। এটা অসমোলালিটি, নট অসমোলারিটি। পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে, এবং ইউরিনে আমরা কিটোন বডি তেমন একটা পাবো না, বা ব্লাডেও যদি কিটোন বডি চেক করি খুব একটা বেশি পাবো না। এখন কথা হলো, তাহলে কোয়েশ্চেন আসবে যে প্লাজমা অসমোলালিটি কিভাবে আমরা ইয়ে করব? এইটা এমনিতে তো আমরা ল্যাবে পাঠায় চেক করতেই পারি, তবে এছাড়াও আমরা ক্যালকুলেটও করতে পারি। ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রিতে আমরা যেটা পড়ে আসছিলাম যে টু ক্যালকুলেট প্লাজমা অসমোলারিটি উই ক্যান ইউজ দ্য ফর্মুলা দ্যাট ইজ 2 ইন্টু সোডিয়াম প্লাস 2 ইন্টু পটাশিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া। কিন্তু এইখানে হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেট চিন্তা করলে আমরা একটু সহজ করে নেব জিনিসটাকে। আমরা শুধু 2 ইন্টু সোডিয়াম প্লাস গ্লুকোজ, সোডিয়াম মানে কি পেশেন্টের সোডিয়াম লেভেল কত, গ্লুকোজ মানে হচ্ছে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল কত। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে একজন পেশেন্ট আমার কাছে আসলেন, আমি চিন্তা করলাম তার হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেট কিনা। তাহলে আমি তার ব্লাড সুগার মেপে দেখলাম যে ব্লাড গ্লুকোজ ইজ 32 মিলিমোল পার লিটার। অন্যদিকে আমি ল্যাব থেকে টেস্ট করে নিলাম যে তার সিরাম সোডিয়াম লেভেল হচ্ছে 160। তাহলে তার ক্যালকুলেটেড প্লাজমা অসমোলালিটি কত হবে? 2 ইন্টু সোডিয়াম মানে 2 দিয়ে 160কে যদি গুণ দিই তাহলে 320। অন্যদিকে গ্লুকোজ হচ্ছে 32, তার মানে 320 প্লাস 32 দ্যাট ইজ 352 মিলি অসমোল পার লিটার, অথবা মিলি অসমোল পার কেজি, সরি মিলি অসমোল পার কেজি। এবং সেটাকে আমরা হচ্ছে তাহলে হাইপার অসমোলালিটি বলতে পারবো। তাহলে যদি ব্লাড গ্লুকোজ থাকে 30-র উপরে এবং অসমোলারিটি থাকে 320-র উপরে, এবং পেশেন্টের খুব বেশি কিটোনিউরিয়া বা কিটোনেমিয়া না থাকে, তখন আমরা এটাকে বলবো হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। ট্রিটমেন্ট অফ হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট ইজ অলমোস্ট সিমিলার টু ডায়াবেটিক কিটোয়াসিডোসিস, তবে এইখানে একটু এটা আলাদা হয়। কোনটা? এক নম্বর হচ্ছে আমরা যে পয়েন্টসগুলি বলছিলাম সেই পয়েন্টসগুলি এখানে থাকবে। এখানে আবারও সেই আইভি ফ্লুইড। এখানে আমাদের লাগবে হচ্ছে নর্মাল স্যালাইন দ্যাট ইজ 0.9% সোডিয়াম ক্লোরাইড প্লাস 0.45% সোডিয়াম ক্লোরাইড ইফ নিডেড। অর্থাৎ যেহেতু এখানে পেশেন্টটা হাইপারসমোলার, তখন অনেক সময় আমি ফুল স্ট্রেন্থ দ্যাট ইজ 0.9% সোডিয়াম ক্লোরাইড না দিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমাকে হাফ স্ট্রেন্থ সোডিয়াম ক্লোরাইড দিতে হবে, দ্যাট ইজ 0.45% দিতে লাগবে। এটা অসমোলারিটির উপরে ডিপেন্ড করে। এবং 2 নম্বর কথা হচ্ছে এইখানে আমাদের ফ্লুইডের পরিমাণটা ইউজুয়ালি একটু বেশি লাগে। যেমন আমরা ডায়াবেটিক কিটোসিডোসিসের ক্ষেত্রে বলি যে ইউজুয়ালি 6 লিটার পার ডে ফ্লুইড আমাদের প্রয়োজন হয় শুরুর দিকে। কিন্তু যেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেট, এইখানে শুরুর দিকে ইনিশিয়ালি আমাদের হচ্ছে 7 টু 10 লিটার্স পার ডে ফ্লুইডের রিকোয়ারমেন্ট থাকতে পারে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আবারও হচ্ছে আইভি সলিউবল ইনসুলিন। 3 নম্বর পয়েন্টে আবারও হচ্ছে আমার পটাশিয়াম। কিন্তু 4 নম্বর পয়েন্টে কিন্তু এখানে আমাদের ইয়ে আসবে না, হলো
বাইকার্বনেট আসবে না, কারণ এখানে তো অ্যাসিডোসিস নাই, তাহলে বাইকার্বনেট আসার কোনো সুযোগ নাই। তাহলে এর পরিবর্তে এখানে আসবে হচ্ছে হাইপার ভিসকোসিটির ব্যাপারটা। হাইপার ভিসকোসিটি মানে কি? আমরা জানি যে এটা হাইপার অসমোলার স্টেট, গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তাহলে ব্লাডে যখন গ্লুকোজ অনেক বেশি চলে আসতেছে তখন হাইপার অসমোলার একটা স্টেট তৈরি হয়ে গেল এবং হাইপার ভিসকোসিটি, ব্লাডটা বেশি ভিসকাস হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে? ব্লাড যদি বেশি ভিসকাস হয়ে যায় তাহলে থ্রম্বোসিস হওয়ার চান্স বেশি। এই জন্য এই পেশেন্টদেরকে আমরা হচ্ছে প্রোফাইল্যাকটিক অ্যান্টিকোয়াগুলেশন দিব বাই লো মলিকুলার ওয়েট হেপারিন। তাহলে কি কি লাগবে এখানে? আইভি ফ্লুইড 0.9% অ্যান্ড 0.45% সোডিয়াম ক্লোরাইড, এবং ডেফিনেটলি ব্লাড সুগার যখন 14 এর নিচে চলে আসবে তখন 5% ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন। 2 নাম্বার হচ্ছে আইভি পটাশিয়াম অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ব্লাড পটাশিয়াম লেভেল। 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে ইয়ে চলে আসবে, সরি আমরা মাঝখানে হচ্ছে আইভি ইনসুলিনটা বাদ দিয়ে গেছি। 2 নাম্বারে হচ্ছে আইভি ইনসুলিন, 3 নাম্বারে হচ্ছে আইভি পটাশিয়াম, এবং 4 নাম্বারে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন for prophylactic anticoagulation due to hyperviscosity। তাহলে ট্রিটমেন্ট সেম, ইনভেস্টিগেশন কিন্তু ডায়াবেটিক কিটোসিডোসিসে যে ইনভেস্টিগেশনগুলি আমরা দিলাম হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটেও সেম ইনভেস্টিগেশন দিব। তাহলে একটু যদি আমরা থেমে আবার ক্লাসের শুরু থেকে আবার চিন্তা করি, এই যে আমরা এতক্ষণ এই কথাগুলি বললাম এর ভিত্তিতে আমাকে পরীক্ষায় কিভাবে কি কি আসতে পারে। পরীক্ষায় আসতে পারে, এক নাম্বার হলো যে হোয়াট আর দ্য অ্যাকিউট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। তখন আমরা সেখানে লিখবো হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, হাইপোগ্লাইসেমিয়া। আর যারা আরেকটু মনে রাখতে পারবে তারা আরো লিখতে পারবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। এমনিতে এটা আমি এখানে লিখিনি কারণ এটা সবার মনে থাকবে না, মনে না থাকলে তাতে কোনো পাপ হবে না। মনে রাখতে পারাটা একটা ক্রেডিট, মনে রাখতে না পারাটা কোনো ডিসক্রেডিট না। আচ্ছা, 2 নাম্বার কোয়েশ্চেন আসতে পারে যে হাউ উইল ইউ ডায়াগনোজ এ কেস অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাহলে সেখানে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ওই তিনটা দিয়ে দিব, ব্লাড গ্লুকোজ মোর দেন 11, কিটোন বডি ইন ব্লাড অর ইউরিন, এবং হচ্ছে অ্যাসিডোসিস ইন ব্লাড দ্যাট ইজ পিএইচ লেস দেন 7.3 অর বাইকার্বনেট লেস দেন 15। আচ্ছা, what are the investigations you will advise in a patient of diabetic ketoacidosis অথবা hyperglycemic hyperosmolar state? দুইটাতেই সেম ইনভেস্টিগেশন গুলি আমরা বললাম, যে এখানে আমরা ব্লাড গ্লুকোজের পাশাপাশি সিরাম এবং ইউরিন কিটোন বডি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ইলেকট্রোলাইটস, ইসিজি, এবং ইনফেকশন স্ক্রিনিং এর জন্য হচ্ছে সিবিসি, ইউরিনারি, ইউরিন কালচার, ব্লাড কালচার, চেস্ট এক্সরে, এবং হচ্ছে রেনাল ফাংশন দেখার জন্য ক্রিয়েটিনিন এবং ইউরিয়া। আচ্ছা, তারপরে কথা হচ্ছে হাউ উইল ইউ ট্রিট অর হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আন্ডার গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট কথাটা সেম হিসাবে ধরা হয়, যদিও পোস্ট গ্রাজুয়েশনে ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয় ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট পুরাটাই। আন্ডার গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট একই কথা বলা হয়। তাহলে ট্রিটমেন্টের বেলায় আমরা বললাম যে মূল 4টা পয়েন্ট ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে হচ্ছে আইভি ফ্লুইড, আইভি ইনসুলিন, আইভি পটাশিয়াম, এবং হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট। হংকের ক্ষেত্রে বাইকার্বনেট বাদ গিয়ে চলে আসবে হচ্ছে লো মলিকুলার হেপারিন। এর বাইরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ফর এ আনকনশাস অর অল্টার্ড কনশাসনেস পেশেন্ট। সেইখানে আমরা বললাম যে হচ্ছে আমাদের রেগুলার ভাইটাল সাইন্স ফলো আপ করা, আমাদের হচ্ছে কেয়ার অফ বাওয়েলস, ব্লাডার্স, হচ্ছে ফিডিং এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলি দেখে নেওয়া। আচ্ছা, সেম কোশ্চেনগুলি হচ্ছে আমাকে ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। শর্ট কেস অথবা লং কেসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অথবা হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটের পরীক্ষা দেওয়ার কোনো চান্স নাই, কারণ এরা এতই খারাপ অবস্থায় থাকে যে এনাদেরকে কখনোই কেস হিসাবে দেওয়া যায় না। শুধু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে লং কেসে অথবা শর্ট কেসে কিন্তু অ্যাকিউট কোনো কেস ইউজুয়ালি দেওয়া হয় না। সুতরাং অ্যাকিউট কেসগুলি আমাকে লং কেসের বেলায় মাথায় না রাখাটাই উচিত। এইবার আমরা একটু হাইপোগ্লাইসেমিয়াতে যাব। হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া? আচ্ছা, এমনিতে হাইপোগ্লাইসেমিয়া বলতে মনে হয় যে ব্লাড সুগার কম, সেটাই তো হাইপোগ্লাইসেমিয়া। কিন্তু আসলে হাইপোগ্লাইসেমিয়া যদি আমি বলতে চাই তাহলে আমার জন্য হুইপলস ট্রায়াড ফুলফিল করতে হবে। হুইপলস ট্রায়াড মানে কি? হুইপলস ট্রায়াডের 3টা ক্রাইটেরিয়া। নাম্বার 1 ইজ পেশেন্ট মাস্ট হ্যাভ সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া। কি সিমটমস সেটা আমরা একটু পরেই দেখতে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে লো ব্লাড গ্লুকোজ মেজার্ড এট দ্য টাইম অফ সিমটমস, যখন তার সিমটম হলো তখন মেপে তার ব্লাড সুগার কম পেলাম। 3 নম্বর হচ্ছে যখন আমরা তার
সুগার কম দেখে তাকে গ্লুকোজ খেতে দিলাম বা চিনি খেতে দিলাম বা আইভি তাকে গ্লুকোজ দিলাম, তখন তার সিমটমটা আবার রিজলভ হয়ে গেল। এই তিনটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তখন আমরা তাকে বলতে পারবো হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া, তাহলে আমি বলবো যে হাইপোগ্লাইসেমিয়া ইজ ডিফাইন্ড বায়োকেমিক্যালি অ্যাজ ব্লাড গ্লুকোজ লেভেল লেস দেন 3.5, বাট ফর ক্লিনিক্যাল কনফার্মেশন অফ হাইপোগ্লাইসেমিয়া ইট মাস্ট ফুলফিল হুইপলস ট্রায়াড। হুইপলস ট্রায়াড মানে এই তিনটা জিনিস। হাইপোগ্লাইসেমিয়া কেন হয় একজন ডায়াবেটিক পেশেন্টের? এখানে আবার একটু একটা গ্রস কথা বলে রাখি, হাইপোগ্লাইসেমিয়া দুই ধরনের হয়। একটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যখন হচ্ছে ওরাল কোনো অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট পাচ্ছেন অথবা ইনসুলিন পাচ্ছেন বা অন্য কোনো ইনজেক্টেবল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট পাচ্ছেন, তখন যে তার ব্লাড সুগারটা কমে যায়, এটা হচ্ছে এক ধরনের হাইপোগ্লাইসেমিয়া, যেটাকে আমরা বলি আয়াট্রোজেনিক হাইপোগ্লাইসেমিয়া। আরেকটা হচ্ছে পেশেন্ট আসলে ডায়াবেটিকই না, তার ডায়াবেটিস নাই, সুতরাং অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট পাওয়ার কোনো কোয়েশ্চেন নাই। তাহলে এই ধরনের পেশেন্টেরও আবার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, যেটাকে বলা হয় স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। কিছু ইম্পর্টেন্ট ডিজিজে, যেমন একটা উদাহরণ আমরা দিই, যদি কোনো পেশেন্টের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে তার স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এছাড়া রেয়ার ডিজিজ যেমন ইনসুলিনোমা থাকলেও তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। যাই হোক, ইউজুয়ালি স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া আন্ডার গ্রাজুয়েটে আমরা আলাপ করি না, এটা মোস্টলি একটা পোস্ট গ্রাজুয়েট আলোচনার বিষয়, কারণ এগুলি খুব আনকমন ডিজিজ। আচ্ছা, তাহলে আমরা আয়াট্রোজেনিক হাইপোগ্লাইসেমিয়া ইন এ ডায়াবেটিক পেশেন্ট এটা নিয়ে আলাপ করতেছি। একজন ডায়াবেটিস রোগীর what are the causes of hypoglycemia in a diabetic patient? The first cause is missed, delayed or inadequate meal. পেশেন্টের খাওয়া দাওয়া করার কথা হচ্ছে দুপুরবেলা 2টার সময়, কিন্তু উনি খাবার খেতে ভুলে গেছে, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। কারণ তার, উনি খাবার খেতে ভুলে গেলেও তার বডিতে যে ইনসুলিন আছে সে তো কাজ করতে ভুলে নাই, অথবা বডিতে যে ওরাল এজেন্ট আছে সেও তো কাজ করতে ভুলে নাই। আচ্ছা, অথবা ডিলেইড মিল, খাবার খাওয়ার কথা 2টায় উনি 3টার সময় খেতে গেছে, অথবা ইনঅ্যাডিকুয়েট মিল, খাবার খাওয়ার কথা 3টা রুটি উনি অর্ধেকটা রুটি খেয়ে বসে আছে। 1 নম্বর। 2 নম্বর কজ হচ্ছে আনএক্সপেক্টেড অর আনইউজুয়াল এক্সারসাইজ। সারা সপ্তাহ তার এক্সারসাইজ করার সময় হয় নাই, আজকে মনে হলো যে শুক্রবার দিন একটু এক্সারসাইজ করে ফেলে, 2 ঘন্টা একটানা এক্সারসাইজ করে মাঠের মধ্যে উল্টায় উনি হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেল। আচ্ছা, 3 নম্বরে আসবে হচ্ছে অ্যালকোহলিজম। 4 নম্বরে হচ্ছে এরর্স ইন ওরাল এজেন্টস অর ইনসুলিন, যেটা হয় অনেক সময় ভুল করে। যেমন এখনো আমাদের একজন পেশেন্ট হসপিটালে ভর্তি আছেন, ওনাকে বলা হয়েছিল যে আপনি দুপুরবেলা 6 ইউনিট ইনসুলিন দিবেন, কিন্তু উনি ভুল করে 6-এর জায়গায় 60 ইউনিট ইনসুলিন দিয়ে ফেলছে। 6-এর পরে শূন্য যে একটা দামি জিনিস, এটা উনি ভুলে গেছিল, মনে করছে শূন্যর তো কোনো দাম নাই, 6-এর পরে শূন্য থাকলে অসুবিধা কি, এই জন্য উনি দেখে টেকে সিরিঞ্জে 60 ইউনিট ইনসুলিন দিয়ে অ্যাডমিনিস্টার করে তারপরে ব্লাড সুগার 1.9 নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আচ্ছা, পুরলি ডিজাইন ইনসুলিন রেজিমেন, যদি আমার অর্থাৎ ডাক্তার সাহেবের যদি ইনসুলিন বা ওরাল এজেন্ট যেটাই হোক না কেন সেটা যদি ঠিকমতো চয়েস করা না হয় পেশেন্টের জন্য, লাইপোহাইপারট্রফি যদি থাকে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এখনকার দিনে এটা কম দেখা যায়। ইনসুলিন ইনজেকশন সাইটে অনেক সময় মোটা মোটা হয়ে শক্ত হয়ে যায়, লাইপোহাইপারট্রফি হয়, সেখান থেকে অ্যাবজর্পশন খুব দ্রুত হয় কখনো, আবার কখনো দেরিতে হয়। গ্যাস্ট্রোপ্যারেসিস যদি হয় অটোনমিক নিউরোপ্যাথির জন্য, গ্যাস্ট্রোপ্যারেসিস বলতে আমরা বুঝি ফাংশনাল পাইলোরিক স্টেনোসিস। আমরা জানি যে একজন পেশেন্টের পাইলোরিক স্টেনোসিস হয় ডিউ টু পেপটিক আলসার ডিজিজ, অথবা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে ম্যালিগন্যান্সির জন্য। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের কোনো ধরনের স্ট্রাকচারাল ডিজিজ ছাড়া জাস্ট অটোনমিক নিউরোপ্যাথি হয়ে তার ফাংশনাল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারেসিস। তার ক্ষেত্রেও এই ধরনের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এছাড়া ম্যালঅ্যাবজর্পশন, অন্যান্য এন্ডোক্রাইন ডিসঅর্ডার, ফ্যাকটিশিয়াস, পেশেন্ট হসপিটালে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা করে একটু ইনসুলিনটা নিয়ে ব্লাড সুগার কমায় ফেললো, হসপিটালে ভর্তি হলে অফিসে যাওয়া লাগবে না, ইত্যাদি ইত্যাদি। অনেক ক্ষেত্রে ল্যাকটেশনের ক্ষেত্রেও হয়। আচ্ছা, কি কি সিমটম হয়? সিমটম 2 ধরনের, একটা হচ্ছে অটোনমিক, একটা হচ্ছে নিউরোগ্লাইকোপেনিক। মেইনলি যেটা ঝামেলা, আমরা জানি ব্রেইনের অথবা নিউরনের অনলি ফুয়েল হচ্ছে গ্লুকোজ, ব্রেইন আবার হচ্ছে গ্লুকোজ ছাড়া কিছু খায় না। আচ্ছা, তাহলে আমার যদি ব্লাডে গ্লুকোজ কমে যায় তাহলে ব্রেইন শাটডাউন হবে, না খেয়ে মরে যাবে। এই কারণে বডি সেটা বুঝতে পেরে আগে থেকেই যেটা হয়, যখন ব্লাড সুগার কমে যেতে থাকে তখন সে কিছু সিগন্যাল দেয়, যেটাকে বলা হয় ওয়ার্নিং সিগন্যাল। আমার অটোনমিক নার্ভাস সিস্টেম অর্থাৎ সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে আমাকে সিগন্যাল দেয় যে তাড়াতাড়ি গ্লুকোজ খাও, নলে কিন্তু একটু পরে অজ্ঞান হয়ে যাবে, ব্রেইন শাটডাউন হবে।
এই অটোনমিক যে সিমটমগুলি, সোয়েটিং অর্থাৎ অনেক বেশি ঘাম হওয়া, ট্রেমব্লিং হাত পা কাঁপে, পাউন্ডিং হার্ট মানে প্যালপিটেশন বুক ধরফর করতে থাকে, হাঙ্গার এবং অ্যাংজাইটি, এই সময় আমি যদি বুঝে ফেলি এবং আমি যদি সাথে সাথেই হচ্ছে গ্লুকোজ খেয়ে ফেলি, অথবা আমার আশেপাশের লোকজন বুঝে আমাকে গ্লুকোজ যদি খাইয়ে দেয়, তাহলে যেটা হবে ব্লাড সুগার নর্মাল হয়ে আসবে, তখন আর নিউরোগ্লাইকোপেনিয়া হবে না। কিন্তু যদি আমি এই সময় জিনিসটা বুঝতে না পারি, কেন বুঝতে পারবো না? যেমন আমার যদি অটোনমিক নিউরোপ্যাথি থাকে, অথবা নিউরোপ্যাথি নাই কিন্তু আমি অ্যাড্রেনার্জিক ব্লকার, বিটা ব্লকার খাচ্ছি, কোন বিটা ব্লকার? নন সিলেক্টিভ বিটা ব্লকার, যেমন প্রোপানোলল আমি খাচ্ছি, তাতেও অটোনমিক ব্লকেড হয়ে যাবে, সেক্ষেত্রেও হচ্ছে আমার হাইপোগ্লাইসেমিয়ার সিমটম আসবে না। এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস। এই ধরনের ক্ষেত্রে সরাসরি নিউরোগ্লাইকোপেনিক সিমটমে চলে যাব। তখন কনফিউশন, ড্রাউজিনেস, স্পিচ ডিফিকাল্টি, উল্টাপাল্টা কথাবার্তা বলবে, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, ইনকোঅর্ডিনেশন, ইরিটেবিলিটি, অ্যাঙ্গার, উল্টাপাল্টা কাজ করবে। বারডেমে একবার এমন হয়েছিল, একজন স্টাফ হচ্ছে হাইপোগ্লাইসেমিক হয়ে আরেকজনকে হঠাৎ করে ধরে নিয়ে তার কান কামড় দিয়ে ছিঁড়ে ফেলছিল, মাইক টাইসনের মতো। কেন? হাইপোগ্লাইসেমিয়া হয়। তাহলে এই ধরনের কাজ হতে পারে। এছাড়া নশিয়া, টায়ার্ডনেস, হেডেক ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে একজন ডায়াবেটিক পেশেন্টের যদি এরকম উল্টাপাল্টা আচরণ করতে দেখি আমরা, তাকে আগে ধমক দেওয়ার আগে চিন্তা করবো যে না রে ভাই, হতে পারে এটা হয়তো তার নিজের কোনো দোষ নাই, হয়তো হাইপোগ্লাইসেমিয়া হয়ে এরকম হচ্ছে। তখন কি করব? তখন ডেফিনেটলি ব্লাড সুগার চেক করব। ব্লাড সুগার চেক করে যদি 3.5 এর নিচে পেয়ে যাই, তাহলে তাকে ট্রিট করতে লাগবে। সেটা দুই ধরনের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে মোটা দাগে। একটা হচ্ছে মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া, যেটা নিজে নিজে ট্রিট করতে পারে পেশেন্ট, নিজে বুঝে নিজেই খেয়ে ফেলে। আরেকটা হচ্ছে সিভিয়ার, মানে হলো তার সুগার যতই হোক না কেন, সুগার হয়তো মাত্র 3.2, কিন্তু তার নিজে থেকে করার ক্ষমতা নাই, সে বুঝতে পারতেছে না বা করতে পারতেছে না, তার জন্য অন্যের হেল্প লাগবে। মাইল্ড বা সেলফ ট্রিটেড যেটা, এক্ষেত্রে হচ্ছে আমরা ওরালি তাকে গ্লুকোজ খেতে দিব 10 থেকে 15 গ্রাম। আমরা 15 গ্রামের কথাই বলি, 15 গ্রাম মানে হচ্ছে 3 চা চামচ গ্লুকোজ তাকে খেতে দিব। তার সাথে তাকে অন্য কিছু কার্বোহাইড্রেটও দিব, কারণ গ্লুকোজ তো শর্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, খুব দ্রুত ব্লাড থেকে নাই হয়ে যাবে। তাহলে তার সাথে তাকে বিস্কিট অথবা ব্রেড এরকম কিছু খেতে দিতে লাগবে। 15 মিনিট পরে আবার ব্লাড সুগার চেক করে দেখতে হবে যে 5 ক্রস করে গেল কিনা, 6-7 এরকম হলো কিনা। আর যদি ওরালি তাকে দেওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে তাকে দিতে হবে হচ্ছে আইভি ডেক্সট্রোজ। আইভি ডেক্সট্রোজ কিভাবে দিব? এইখানে যাই বলা থাকুক না কেন, এটা তো হচ্ছে বইয়ের লেখা, আমরা বাস্তবে যেটা দিই, 20% বা 50% ডেক্সট্রোজ আমাদের দেশে পাওয়া যায় না, আমরা দিই হচ্ছে 25% ডেক্সট্রোজ 100 ml। এটা একটু মনে রাখতে লাগবে, 25% ডেক্সট্রোজ 100 ml। আইএম গ্লুকাগন দেওয়া যায়, কিন্তু এটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না। আচ্ছা, যদি এমন হয় পেশেন্টের রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়, আমি একবার গ্লুকোজ খেতে দিলাম অথবা আইভি দিলাম, তারপরে আবারও তার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে আবার 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন অথবা 5% ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া তাকে লম্বা সময়ের জন্য 24 ঘন্টার জন্য দিয়ে রাখতে লাগবে। আচ্ছা, আজকে কয়টা বাজে এখন? 8টা 15। আমার মনে হয় যে আমরা আজকের ক্লাসে আর সামনে না গায়ে আমরা হচ্ছে একটু কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমরা একটু কোয়েশ্চেনের মধ্যে চলে যাই। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিই। হ্যাঁ, আমরা কি ফেসবুকে লাইভে অথবা চ্যাট বক্সে কি কোনো কোয়েশ্চেন পাচ্ছি? আমি তো এখনো লাইভে দেখিনি। হোস্ট একটু কি ইয়ে করবেন যে হচ্ছে আমাদের লাইভে কোনো কোয়েশ্চেন আসছে কিনা এখনো পর্যন্ত? কোনো কোয়েশ্চেন যদি নাও আসে, তারপরেও আমরা একটু এখানে নিজেরাই ইয়েতে যেতে থাকি। কোশ্চেনে আবার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার কথাটা একটু বলি। হাইপোগ্লাইসেমিয়ার ব্যাপারে আমরা যেটা এখানে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে ডেফিনেশন অফ হাইপোগ্লাইসেমিয়া, ডায়াগনোসিস অফ হাইপোগ্লাইসেমিয়া, যেটা খুবই ইজি, কিন্তু এখানেও আমাদেরকে হুইপলস ট্রায়াড ফুলফিল করতে লাগবে, এবং হচ্ছে ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, কোশ্চেন আসার আগে আমরা অন্য কিছু জিনিস নিয়ে আলাপ করি। এক নাম্বার হচ্ছে আমাদের এখানে নকচার্নাল হাইপোগ্লাইসেমিয়া। অনেক সময় যেটা হয় যে রাতের বেলা 2টা থেকে 4টার মধ্যে ব্লাড গ্লুকোজ কমে যায় ডায়াবেটিক পেশেন্টের। এই পেশেন্টের যেটা হবে যে হচ্ছে ব্লাড গ্লুকোজ কমে গিয়ে তার অন্য সিমটমগুলি হওয়ার পাশাপাশি তার নাইটমেয়ার্স অর্থাৎ ব্যাড ড্রিম, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন দেখতে পারেন, অথবা তার হচ্ছে হেভি সোয়েটিং হতে পারে, মর্নিং হেডেক হতে পারে।
তার মানে একজন পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট সকালবেলা মাথা ব্যথা নিয়ে আসলে আমি যে তাকে হচ্ছে সবসময় তার ব্রেইন টিউমার চিন্তা করব, সেটা চিন্তা করার আগে আমাকে একটু চিন্তা করে নিতে হবে এটা নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া কিনা। আচ্ছা, তাহলে নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট হচ্ছে যে, নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট হলো আমাকে নাইট টাইম অ্যান্টিডায়াবেটিক এজেন্টটাকে একটু ডিক্রিজ করতে হবে, এবং বেড টাইম স্ন্যাক্স, আমাকে রাতে শোয়ার আগে তার কিছু খাওয়া দাওয়ার ব্যাপার এনশিওর করে নিতে হবে, যে উনি যেন হালকা কিছু খেয়ে শোন। ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। 2 নাম্বার কথা হচ্ছে যে, 2 নাম্বার কথা হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস। কিছু পেশেন্ট থাকে যারা হাইপোগ্লাইসেমিয়া বুঝতে পারেন না। হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস বলতে আমরা একটু আগেই যেটা বলে আসলাম যে এটা কাদের হতে পারে। 1 নাম্বার হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি, যেমন ডায়াবেটিক পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি হয়, অথবা অন্য কিছু ডিজিজেও হতে পারে অটোনমিক নিউরোপ্যাথি, ইনক্লুডিং পার্কিনসন ডিজিজ। এছাড়া যদি হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার যদি পান পেশেন্ট, সেই ক্ষেত্রেও হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে। এই ধরনের পেশেন্টরা হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেসে ভুগে থাকেন, এবং তাদের ক্ষেত্রে আমরা ব্লাড সুগারটা একটু লেস এক্সটেন্সিভ বা লেস ইন্টেন্সিভ কন্ট্রোল করি, কারণ বেশি কন্ট্রোল করতে গেলে তার সরাসরি হাইপোগ্লাইসেমিয়া হয়ে নিউরোগ্লাইকোপেনিয়াতে চলে যেতে পারে। আচ্ছা, রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয় কোন কোন পেশেন্টের, বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক লিভার ডিজিজ থাকে, তাদের যেটা হয় যে ডিক্রিজ ক্লিয়ারেন্স অফ ইনসুলিন অর ওরাল এজেন্টস ফ্রম দ্য ব্লাড, এই কারণে তাদের রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আচ্ছা, এইটা গেল মোটামুটি হাইপোগ্লাইসেমিয়া থেকে। আর তেমন কিছু আমাদের জানার আছে কিনা, মনে হয় না আর তেমন কোনো কিছু জানার আছে। আচ্ছা, আমি আবার একটু কমেন্টে চলে যাচ্ছি। মনে হয় কমেন্ট বক্সে কোনো কোয়েশ্চেন এখনো আসে নাই। কমেন্ট বক্সে এখনো কোনো কোয়েশ্চেন আসে নাই। ঠিক আছে, তাহলে ক্লাস করার পরেও যদি মনে হয় কারো যে হচ্ছে আমাদের এখান থেকে আরো কোনো কোয়েশ্চেন করা দরকার, তাহলে আমরা সেই অনুযায়ী কমেন্ট বক্সে কোয়েশ্চেন করে রাখলে পরবর্তী ক্লাসের সময় আমরা সেটা অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি। যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, আজানও হয়ে যাচ্ছে, আমরা এখানে শেষ করি। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জি, সালাম আলাইকুম।